নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ডক্টর প্লাস মানেই আপনারা জানেন সুস্থ এবং সুন্দর জীবনের সাথী। আপনার সুস্থতা এবং সৌন্দর্য উভয়ের খেয়াল রাখে ডক্টর প্লাস। আপনারা আসতেই পারেন ডক্টর প্লাসে এবং সমস্ত সমস্যার সমাধান এখান থেকে নিয়ে যেতে পারেন। ডক্টর প্লাসের অনুষ্ঠানে আমরা প্রত্যেকদিন বেশ কিছু বিষয় আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি নিয়ে। এই বিষয়টি কি, কোথায় সাধারণ দাঁতের সমস্যা থেকে এই বিষয়টা আলাদা হতে পারে, এই সমস্তটা নিয়েই আমরা আলোচনা করব। তবে অবশ্যই এই অনুষ্ঠানটি আপনাদেরকে দেখতে হবে ইউটিউবেও। টিভি পর্দার উপর থেকে অবশ্যই দেখবেন, তার পাশাপাশি দেখবেন ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকেই ডক্টর প্লাসের সমস্ত অনুষ্ঠান আপনারা পেয়ে যাবেন। ভিডিও ফরম্যাটে থাকবে, সেটা আপনারা শেয়ার করতে পারেন এবং সিটিভিএন একেডি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে এই ডক্টর প্লাসের যে অনুষ্ঠানটা পোস্ট হবে তার সবার ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। এবার চলুন তাহলে আমরা বিষয়ে প্রবেশ করি। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন বিডিএস ডক্টর অমৃতা নন্দী ম্যাম, অনেক স্বাগত। ম্যাম, এই যে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি যেটা আলোচনার আজকে বিষয়, এটা আলাদা করে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বলতে কি বোঝায় এবং এটা সাধারণ দাঁতের সমস্যা থেকে এটা কোথায় গিয়ে আলাদা? পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি হচ্ছে এমন একটা ব্রাঞ্চ অফ ডেন্টিস্ট্রি যেটা হচ্ছে ডিলস উইথ চিলড্রেন। আচ্ছা, বাচ্চাদের যাবতীয় জিনিস আমরা খুব আলাদাভাবে দেখি। সেটা এমনি ধরো কোনো নর্মালি কোনো অসুখ হলেও তখনও বাচ্চাদের চিকিৎসা আলাদাভাবেই হয়। বড়দের যা এজ গ্রুপ, বাচ্চাদের এজ গ্রুপের এক মেডিসিন চলে। তো সেই ক্ষেত্রে আমরা যে ট্রিটমেন্ট গুলো করি ওটাকে, যেটা চিলড্রেনদের দেওয়া হয় ওটাকে বলে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি। এবার সেটার আন্ডারে আমরা অনেক কিছু ফেলি, যেমন বড়দের দাঁতে ব্যথা হলে ফিলিং করি, সেখানে বাচ্চাদেরও দাঁতে ব্যথা হলে আমরা ফিলিং করি, কিন্তু সেই ক্ষেত্রে ফিলিং মেটেরিয়াল আলাদা হয়। তো আবার বড়দের যেমনি আমরা রুট ক্যানেল করি তেমনি বাচ্চাদের রুট ক্যানেল হয় না, কারণ বাচ্চাদের পার্মানেন্ট টুথ ইরাপশনের এজ আলাদা থাকে। বড়দের সব দাঁত যেমন পার্মানেন্ট, জানি আর পড়বে না, কিন্তু বাচ্চাদের তো সেটা না, বাচ্চাদের তো দাঁতটা পড়ে যাবে। হ্যাঁ, তো তখন সেই ক্ষেত্রে আমরা ওই দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট, একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট করতে পারি না। তখন আমরা করি অন্য অল্টারনেটিভ ট্রিটমেন্ট, যেটাকে বলে হচ্ছে পালপোটমি অ্যান্ড পালপেক্টমি, যেটা বাচ্চাদের করা হয়, যেটাকে বলা হয় বাচ্চাদের রুট ক্যানাল আরসিটি। তো সেই ক্ষেত্রে যখন বাচ্চা অনেক পেন নিয়ে আসে একটা দাঁতে, তো বাচ্চারা তো বলতে পারে না যে কেন, কোন দাঁতে হচ্ছে এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে আমরা এক্সরে করে দেখি যে দাঁতের কোন দাঁতে হয়েছে, মানে ওটা কি পার্মানেন্ট ইরাপশন হয়ে গেছে দাঁতটা, নাকি ওটা ডেসিডুয়াস টিথ, নাকি দুধের দাঁত। সেটা আগে আমরা ডিফারেন্সিয়েট করে নিই, এবার সেই বুঝে আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি। যেমন আমাদের পার্মানেন্ট দাঁত যেগুলো পিছনের মোলার্স, যেগুলো মাড়ির দাঁত বলি, ওটা যেমনি বাচ্চাদের লাস্টের দাঁত যেটা 6 বছর 7 বছরে উঠে যায়, লাস্টের একদম যেটা, তো ওটা অনেকে ভাবে যে ওটা দুধের দাঁত, ওটা পড়ে যাবে, ওটাই যদি ক্যাভিটি বা পোকা ধরে ওটাই কিছু হবে না। কিন্তু আমি সবসময় এটা, যখনই কোনো পেশেন্ট তার বাচ্চাকে নিয়ে আসে, মানে কোনো মা বাবা তার বাচ্চাকে নিয়ে আসে অ্যাজ আ পেশেন্ট, তখন আমি বলি যে খেয়াল রাখবেন যে লাস্টের দাঁতগুলোর যেন কোনো রকম ক্যাভিটি না ধরে, কারণ এই 6-7 বছর ধরে ক্যাভিটি ধরে গেলে মানে পার্মানেন্ট মোলার যেটা, ওটা নষ্ট হয়ে যায়। ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বাচ্চাদের ওই দাঁতটা ফেলেও দিতে হয়েছে, মানে তুলে ফেলতে হয়েছে, এত ক্যাভিটি হয়ে গেছে, ক্যাভিটি হয়ে নষ্ট হয়ে গেছে। তো এবার আসি রুট ক্যানালে। বাচ্চাদের রুট ক্যানাল মানে হচ্ছে প্রপার রুট ক্যানাল না, এটা হচ্ছে পালপোটমি। পালপোটমি আমরা কখন করি, যখন দেখবো যে এক্সরের পর যে এমনিতে পুরো দাঁতটাই ঠিক আছে আর পাল্প ক্যাভিটিতেও সব ঠিক আছে, কিন্তু উপরটা একটু ক্যাভিটি হয়েছে, তখন আমরা জাস্ট করোনাল পাল্পটা রিমুভ করে সেটাতে একটা মেটাপেক্স বলে একটা মেটেরিয়াল হয়, ওটা ঢুকিয়ে দিই, দিয়ে ওটাকে বলা হয় পালপোটমি। মানে হচ্ছে বাচ্চার ওটা ডান, ওই টুথটা সেভ হয়ে গেল যতদিন না পড়ছে। এবার আসছি পালপেক্টমি, যখন দেখছি না পুরো দাঁতটাই, পুরো পাল্পটা নষ্ট হয়ে গেছে, বাঁচানো যাবে না বা ফেলে দিতে হবে, ওর থেকে ভালো একটু কিছুদিন রেখে দিই যতদিন না পড়ছে, তখন আমরা করে দিই ওটাতে পালপেক্টমি। পালপেক্টমি হচ্ছে করোনাল পাল্প অ্যান্ড র্যাডিকুলার পাল্প, মানে পুরো পাল্পটা। পাল্প জিনিসটা কি, যেটা হচ্ছে আমাদের দাঁতের নার্ভের সাথে টাচ করে, যেটা মানে দাঁতে ব্যথাটা আমাদের কখন হয়, যখন শিরায় ওটা হিট করে তখন নার্ভে। তো ওই পাল্পটাকে আমরা পুরো পাল্পটাই রিমুভ করে দিই, ওটা হচ্ছে পালপেক্টমি পুরোটা। আর যদি উপরটা খানিকটা রিমুভ করি তখন আমরা করি পালপোটমি। এবার যখন 12 বছরের নিচে বাচ্চা আসে আর ওটা দুধের দাঁত দেখি, তখন আমরা সাজেস্ট করি পেশেন্টদের যে এটা, এই দাঁতটাকে বাঁচানো যাবে কিন্তু ফিলিং করে বাঁচানো যাবে না,
তখন আপনাকে এটা করতে হবে পালপেক্টমি, যেমন আরসিটি। এবার সেটা বাচ্চাদের, বড়দের যেই ট্রিটমেন্টের টাইম লাগে, বাচ্চাদের ট্রিটমেন্ট টাইমটা একটু বেশি লাগে, কারণ বড়রা তো আর ইনজেকশন বা ওইসবে ভয় পায় না, কিন্তু বাচ্চাদের ফার্স্ট সিটিং এ আমাদের আগে ওদের সাথে কথা বলে একটা ফ্যামিলিয়ারিটি গেইন করতে হয় ওদের থেকে, যে ওরা আমাদের ট্রাস্ট করবে যে আমি ট্রিটমেন্টটা করাবো ডক্টরকে দিয়ে, ওকে আগে আমাকে ট্রাস্ট করতে হবে। তারপর আমরা বাচ্চাটাকে আগে কাউন্সিলিং করি, কাউন্সিলিং এর পর ট্রিটমেন্টে হাত দিই। তো পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি হচ্ছে এমন একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে নট জাস্ট ট্রিটমেন্ট, উই অলসো লুক আফটার দ্য চিলড্রেন, উই ডু কাউন্সিলিং ফর দ্য চিলড্রেন অ্যান্ড দেন উই প্রসিড টুয়ার্ডস দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, তাহলে বাচ্চারা যখন আপনাদের কাছে আসে খুব সাধারণ সমস্যা কি দেখা যায় ওদের মধ্যে? সাধারণ মেন যে সমস্যা হচ্ছে, যারা খুব ছোট বাচ্চা আসে দাঁত পুরো কালো হয়ে যায়, মানে ওটা হচ্ছে নার্সিং বটল কেরিস আমরা যেটাকে বলি। অনেক সময় যারা ব্রেস্ট ফিডিং যারা বাচ্চা হয়, তারা অনেক সময় রাতে যখন বটল ফিডিং বা ব্রেস্ট ফিডিং যেটাই হয়, দুধ খাইয়ে মুখ ওয়াশ করায় না, রাতে শুয়ে দেয় ওইভাবে। আচ্ছা, তো ওই ক্ষেত্রে কি হয়, ওরাল আমাদের যে ইন্ট্রা ওরাল যে হাইজিনটা, যে ব্যাকটেরিয়া গুলো, ব্যাড ব্যাকটেরিয়া বলো গুড ব্যাকটেরিয়া বলো, তো অনেক বেশি রাত্রির বেলা এমনি আমাদের মুখ বন্ধ থাকে, তো এমনি ব্যাড ব্যাকটেরিয়া অনেক বেশি জমে যায়। তো সেই ক্ষেত্রে বাচ্চারা বেশি প্রোন এটাতে, যে মানে এই নার্সিং বটল কেরিসটাই খুবই প্রোন। তো সবসময় আমি বলি, যখনই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন বা বটল ফিডিং করাবেন, সবসময় মুখ যেন কুলকুচি করে রাখবেন, নাহলে সব দাঁত, এই দুধের দাঁত স্পেশালি, আস্তে আস্তে ক্যাভিটি হবে, ক্যাভিটি হয়ে তারপরে আস্তে দাঁতগুলো খেয়ে নেয়। এই যে ক্যাভিটিটা হচ্ছে, সেটা কি শুধু এই দুধ থেকেই হচ্ছে? মানে ধরুন যারা দুধের বাচ্চা তারা তো দুধ খাচ্ছে, কিন্তু ব্রেস্ট ফিডিং করলে সেখানে তো আলাদা করে সুগার ইনটেক করার কোনো বিষয় থাকছে না, তাহলে কেন ক্যাভিটি হয় ওদের? আর যদি ক্যাভিটিটা হচ্ছেও, সেটা প্রতিরোধ কি করে করবো? কারণ ও তো দুধের বাচ্চাই, ওকে তো সেটাই খাওয়াতে হবে। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে প্রতিরোধ কি আছে? যখন দেখছেন ব্রেস্ট ফিডিং, যখন একদম ব্রেস্ট ফিডিং যারা চাইল্ড, তাদের দাঁত এমনিতেই খুব কম থাকে, মানে খুবই ছোট ছোট দাঁত জাস্ট উঠছে ডেসিডুয়াসলি, তখন সব সময় দেখবেন যে আফটার দ্য ব্রেস্ট ফিডিং যেন ভালো করে দাঁতটা হাত দিয়েই ওয়াশ করানো হয়, মানে জল দিয়ে যেমনি ঝিনুক দিয়ে খাওয়ায় যখন, অমনি যেন একটু হালকা করে দাঁতটা হাত দিয়ে এরকম ভাবে ওয়াশ করে যেন রেখে দেন। তাহলে কি ওই দাঁতের মধ্যে ওই দুধের পার্টিকেলস গুলোতে ব্যাকটেরিয়া ইনভেট করে এনামেলে এফেক্ট করবে না, মানে পিএইচটা যখন এধার ওধার হয় তখনই তোমার ক্যাভিটি স্টার্ট হয়। আচ্ছা, মাইক্রো অর্গানিজম পেলিকেল বলে একটা জিনিস হয়, হিট ওটাতে গিয়ে এনামেলটাকে নষ্ট করে, মানে দাঁতের যে দাঁতটা যে। তো ভালো করে একটু ওয়াশ করাবেন, একটু, ওদের তো মাউথ ওয়াশ নেই, মানে আছে কিন্তু অত ছোট বাচ্চা ইউজ করতে পারে না, মিনিমাম একটা 4 to 5 ইয়ার্স থেকে স্টার্ট। তো ভালো করে জল দিয়ে মুখ ধোয়াবেন। আর যারা একটু 3-4 ইয়ার্স মানে মোটামুটি বুঝতে শিখেছে হালকা, তাদেরকে আমি বলবো একটা, আমরা এখানে যেটা প্রেসক্রাইব করি ডক্টর প্লাসে এসে যদি দেখান, তাহলে সেই মাউথ ওয়াশটা সবসময় আমরা বলি বাচ্চাদের ইউজ করাতে। তো সেই ক্ষেত্রে ক্যাভিটি একদম দূরে থাকবে। আর যে কোনো স্টিকি ফুড, যেমন কোনো স্টিকি চকলেট খেলো, যেমন এক্লেয়ার্স, ওই টাইপের চকলেট খেলে যেন দাঁত ঠিক মতো, বা যদি ব্রাশ করতে পারে তো খুবই ভালো। আর যদি আপনারা মায়েরা বা যে পেরেন্টস আছেন তারা যদি একটু দেখে নেন যে কোনো দাঁতে যেন আটকে না থাকে ওই এক্লেয়ার্স বা চকলেট জাতীয় যে কোনো জিনিস, তাহলে কোনো ক্যাভিটির ভয় নেই, যদি প্রপারলি ওয়াশ, সিম্পল জল দিয়ে ওয়াশ করা। এই দুধের বাচ্চা নিয়ে যখন কথা হচ্ছে, ওরা তো একদমই ছোট, এবার ওদের যখন দুধের দাঁতগুলো উঠছে, সেই দাঁতটার গুরুত্ব কতটা পরবর্তীতে যখন এই দাঁতটা পড়ে আবার দাঁত উঠবে সেই ক্ষেত্রে? এবং এই দুধের দাঁত মানে আমি এটাকে কিভাবে আরো বেশি যত্নে রাখতে পারবে বাচ্চার মা? দুধের দাঁত ওঠেই আমাদের মোটামুটি 6 মান্থস থেকে, যেটা ফার্স্ট নিচের দুটো ছোট দাঁত ওঠে 6 মান্থস। তো সেটা কন্টিনিউ হয় মোটামুটি তোমার 2-3 ইয়ার্স অব্দি কন্টিনিউ হয়। তো এবার সেটা তোমাকে এবার সুন্দর করে যদি রাখতে হয় নিজের বাচ্চার যদি দাঁত, তো আমি বলবো যে সেটা সুন্দর করে রাখতে হলে মেনটেন করা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আগেও বললাম, যখনই ব্রেস্ট ফিডিং করাবেন বা কিছু খাওয়াবেন, জল দিয়ে ভালো করে ধুতে হবে। কারণ এই যে ডেসিডুয়াস দাঁত মানে দুধের দাঁত যদি ঠিক মতো না ওঠে, তাহলে পার্মানেন্ট টিথের ইরাপশনে সিকোয়েন্সে প্রবলেম হবে। আর যদি দুধের দাঁত একটাও মিসিং হয় বা দুটো মিসিং হয়, তখন
দাঁত ক্রাউডিং বাড়বে, মানে এবড়ো খেবড়ো দাঁত উঠবে, যেটা বড়দের মানে পার্মানেন্ট দাঁত যেটা ওটা এবড়ো খেবড়ো উঠবে। সেই ক্ষেত্রে আবার 12 বছরের পর যেটা আমরা অর্থোডন্টিক ট্রিটমেন্ট করি, সেটা আবার ওই পেশেন্ট, ওনাকে তাহলে ওই পেশেন্ট হয়ে যেতে হবে, মানে যদি ঠিক মতো দুধের দাঁতই যদি না ওঠে। আর অনেক সমস্যা পেশেন্ট আসে অনেক সমস্যা নিয়ে, যে দাঁত পড়ে গেছে কিন্তু উঠছে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে যখন দেখছেন বাচ্চার দাঁত পড়ে গেছে কিন্তু উঠছে না, তো সবসময় যে আমরা কিছু ক্লিনিক্যাল জিনিস দিয়ে উঠাতে হবে তা না, এটা ন্যাচারালিও ঠিক হয়। ওকে একটু শক্ত জাতীয় ফল, তারপরে বাদাম জাতীয় জিনিস কিছু খেলে তখন একটু ভালো করে চেবোতে হবে, তাহলে নতুন দাঁত আবার উঠে আসবে। আর যাদের ধরুন দুধের দাঁত রয়েছে, যেসব ছোট বাচ্চাদের, সেই দাঁতগুলো তো একটা সময় পর পড়বে, তারপর আবার দাঁত উঠবে, কিন্তু ঠিক তার আগের যে সময়টা যখন দুধের দাঁতগুলো রয়েছে বেশ শক্ত অবস্থাতেই রয়েছে, সেই সময় তাদের মুখের ভেতরের যত্ন নেওয়ার জন্য কি কি পদ্ধতি রয়েছে? মানে বড়দের মতোই ব্রাশিং এর ক্ষেত্রে? হ্যাঁ, সব বাচ্চাদের বরং আমি বলবো, যেহেতু ওরা স্কুলে যায়, অনেক সময় মুখ সকালে উঠে মুখ না ধুয়েও ওরা খেয়ে নেয়, তো এই হ্যাবিট গুলো আছে বাচ্চাদের, তো এইগুলো একটু আপনাদের প্যারেন্টসদের খেয়াল রাখতে হবে, যে যেন বাচ্চা সকালে উঠে মুখ সুন্দর করে ধুয়ে ব্রাশ করে, কুলকুচি করে ঠিক করে, আর খাওয়ার পরও যেন ঠিক করে কুলকুচি করে। কারণ খাওয়া স্পেশালি রাতে শোয়ার আগে, কারণ ওই ওরাল হাইজিনটা, রাতে আমাদের মুখ অনেকক্ষণ বন্ধ থাকে, তো ওই ওরাল হাইজিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ওয়াশ ইউর মাউথ, মানে বাচ্চার মুখটা যেন ধুয়ে তারপরে ওকে শোয়ান, সে যাই খা, নাহলে আবার সেই ক্যাভিটি হবে, ক্যাভিটি হয়ে আবার সেই পালপেক্টমি এমন একটা জিনিস যেটা তোমায় বলছিলাম, যে বাচ্চাদের হালকা এমনি কষ্ট হয়, যে আরসিটি তে যেমন আমরা একটা দাঁতকে একটা মানে ওই ইনফেকশনটা বার করি, বড়রা যতটা পেশেন্স নিয়ে আমাদেরকে কোঅপারেট করে, বাচ্চারা অতটা কোঅপারেট করে না, কারণ বাচ্চাদের ইনফ্যাক্ট ইনজেকশন দেওয়ার পরেও ওরা কান্নাকাটি করে, তো এবার যদিও ব্যথা না করে তাও তুমি বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি ওদের কি হচ্ছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওই জন্য আমি বলি সবসময় প্রিকশন অ্যান্ড প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার। হয়ে যাওয়ার আগে প্রিভেনশন ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। তো যদি দেখেন যে বাচ্চার দাঁতে হালকা কোনো ছোট্ট কালো দাগ, ওটা ফেলে রাখবেন না, কারণ ছোট্ট কালো ক্যাভিটি থেকেই বড় ক্যাভিটি হয়। এবার বড় ক্যাভিটি হয়ে গেলে তখন আমাদের কাছে নয় দাঁত তোলা, নয় পালপেক্টমি মানে যেটা আরসিটি ছাড়া কোনো অপশন থাকে না, আর বাচ্চাদের জন্য ওটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, এই দাঁতগুলোতে যখন এই দাঁতগুলো উঠছে, দুধের দাঁত রয়েছে, সেই দাঁতটার যত্ন নেওয়াটা মানে ডায়েটের মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে, সেটা কতটা গুরুত্বপূর্ণ? মানে কি কি খাবার আমি প্রোভাইড করবো আমার বাচ্চাকে যাতে তার দাঁতগুলো ঠিক থাকে বা দাঁতের যত্ন হতে পারে? ছোটদের তো যেমনি বেশিরভাগ তো ওরা স্যারিল্যাক্স বা ওই জাতীয় জিনিস খায়, বেবি ফুড খায়, তো ওইগুলোতে সবই মোটামুটি কার্বস আছে, একটু সুগার কন্টেন্টও আছে, কার্বস এন্ড সুগার কন্টেন্ট আছে, আর কার্বোহাইড্রেট যেখানে থাকবে মানেই দাঁতের হালকা একটু ক্ষতি হবে, সুগার আর কার্বস যেখানে থাকবে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদের তো যারা খুবই ছোট বাচ্চা, যারা বেবি ফুড খায়, তাদের তো ভালো করে একটু ব্রাশ করাতে হবে, যদি ব্রাশ না ইউজ করতে পারে হাত দিয়েই ভালো করে ওয়াশ করান, জল দিয়ে যতবার পারেন খাওয়ার পর ওয়াশ করান। আর যারা এমনি যারা একটু বড় হয়েছে তাদেরকে আমি বলবো একটু ফাইবার জাতীয় খাবার খেতে, একটু কার্বোহাইড্রেট জাতীয় কম খেতে, চকলেটস অ্যাভয়েড করতে, পেস্ট্রি জাতীয় যে ফুড যেমন কেক, পেস্ট্রি বাচ্চারা খুব ভালোবাসে, সুইট যেগুলো, তো ওইগুলো যদি খায়ও বেশি না খেতে, আর যদি খায়ও ভালো করে ওর পর মাউথওয়াশটা যেন ইউজ করে। কারণ সবসময় আমি বলছি না যে বিকেলবেলা খাবারের মাঝে গিয়ে কেউ ব্রাশ করবে, সেটা পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে মাউথওয়াশ মানে প্রপার যে আমরা এখানে প্রেসক্রাইব করি ডক্টর প্লাসে, ওই মাউথওয়াশটা যদি ব্যবহার করেন তাহলে তো খুব ভালো। আর তাছাড়াও যদি এমনি হালকা জল দিয়েও যদি কুলকুচি করান তো ভালো থাকবে। তো ফাইবার জাতীয় খাবার খান, কার্বোহাইড্রেট স্টার্চ হালকা অ্যাভয়েড করুন, আর স্টিকি চকলেটস একদম অ্যাভয়েড করতে হবে, তবে বাচ্চাদের দাঁত একদম ঠিক থাকবে। মানে এটা হয়তো কোথাও গিয়ে একটা বড় চ্যালেঞ্জ বাড়ির লোক, বাবা মা এদের জন্য, কারণ ছোট বাচ্চাদের কাছে এটা কখনো একটা উইনিং প্রাইজ হতে পারে, কখনো একটা শুধুই তাদের ইচ্ছে হতে পারে যে আমার একটা চকলেট লাগবে। তো সেক্ষেত্রে তখন বিষয়টাকে নিজেদেরকেও খুব মাথায় রেখে এগোতে হবে যে না, ওটা দেওয়া যাবে না, কারণ ওটা ওর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে আমরা যাব, মানে প্রথম ভিজিট, মানে ধরুন কিছু নেই, দুধের দাঁত উঠেছে, কিন্তু একটা মাউথের একটা প্রপার ট্রিটমেন্ট, যে আমার বাচ্চার দাঁতের
পরিকাঠামো, দাঁতের বিষয়টা যেন ঠিক থাকে, তার জন্য কোন সময়ে ডাক্তারের কাছে ভিজিট করলে সেই সময়টা উপযুক্ত হবে, যে এই সময় গেলে একটা প্রপার টাইম টেবিল আপনারা করে দিতে পারবেন? ফার্স্ট টাইম বলবো, যখন ফার্স্ট আমাদের পার্মানেন্ট মোলার উঠছে, যেটা 6 to 7 ইয়ার্স আমাদের আপার অ্যান্ড লোয়ার মোলার্স ফার্স্ট ওঠে, তো সেই সময় একবার 5 থেকে 6 বছর যখন বাচ্চার হয় তখন একবার চেক আপ করানো খুব ইম্পর্টেন্ট। আর এমনি তো বছরে একবার করে তো চেক আপ ইজ অলওয়েজ ভেরি নেসেসারি। যে অনেক সময় বাচ্চারা তো বুঝতেই পারে না যে দাঁতে কিছু লেগে আছে না দাঁতে ওটা ক্যাভিটি হয়ে আছে, পরে তারা রিয়েলাইজ করে পেন বেড়ে গেলে, মানে ব্যথা বেড়ে গেছে, তখন আর পাচ্ছে না। তখন আর বাচ্চাদের ব্যথা মানে ওদের অনেকটাই, মানে দাঁতে বাচ্চাদের যখন ব্যথা হয় তারা খুবই মানে সহ্য করতে পারে না এবার ওই ব্যাপারটা। আর বাচ্চাদেরকে হাই ডোজ পেন কিলারসও দেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আপনাদের যারা প্যারেন্টস আছেন তাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে যদি ছোট্ট কোনো দাগও দেখেন, কালো হালকা দাঁতে দেখা যাচ্ছে, তখন যেন ইমিডিয়েট ডক্টরের কাছে দেখান। আমাদের এখানে পুরো বাচ্চাদেরকে সুন্দরভাবে ফার্স্ট ভিজিট যখন হয় আমরা কাউন্সিলিং করি, বাচ্চাটাকে কথা বলি, ওদের সাথে একটা ফ্রেন্ডশিপ মতো একটা গেইন করি, ট্রাস্ট গেইন করি, তারপরে আমরা ট্রিটমেন্ট করি। এই না যে বাচ্চার একটা পেন নিয়ে এলো আর সঙ্গে সঙ্গে আমরা ওটাকে মানে বাচ্চার সাথে ইন্টারাকশন না করে ট্রিটমেন্ট, একদমই সেটা হয় না। সেটা বড়দের ক্ষেত্রে আমরা করতে পারি, যে পেশেন্ট এলো, কি হয়েছে, বেশি মানে হালকা কি হয়েছে জেনে ইন্টারঅ্যাক্ট করে আমরা ট্রিটমেন্ট করি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কোনো মতেই সেইভাবে আমরা এখানে হ্যান্ডেল করি না। তো চিলড্রেনদের হ্যান্ডেল করা একদমই আলাদা এখানে ডক্টর প্লাসে। তো কিছু যদি কোনোদিনও ক্যাভিটি বা কিছু দেখেন বা দাঁতে ক্রাউডিং হচ্ছে, দাঁত উঠছে না, তখন আপনাকে বেশি বসে না থেকে বা নিজের একটা অ্যাজাম্পশন না করে আসতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে, দেখাতে হবে অ্যাটলিস্ট। হ্যাঁ, একদমই তাই। এই ছোট বাচ্চাদের ধরুন একটা দাঁত পড়ে আর একটা দাঁত উঠছে, সেই সময়টা অনেক সময় এরকম হয় যে দাঁত ভেঙে যায় বা কোনো কারণে হয়তো দাঁতটা নড়ছে, গোড়া থেকে আলাদা হয়ে রয়েছে কিন্তু পড়ছে না, এবং অন্য দাঁত উঠছে, সেই সব সমস্যাগুলোর কি সমাধান হয়? হ্যাঁ, এটা এরকম অনেক পেশেন্ট আসে যে দাঁতটা হালকা উঠছে কিন্তু ওই দাঁতটা পড়ছে না, ও যতই নাড়াচ্ছে। তো এই লাস্ট উইকে অমনি একটা পেশেন্ট এলো, তো সেই ক্ষেত্রে আমরা যখন দেখি দাঁতটা অলমোস্ট নড়ে গেছে তখন আমরা পেশেন্টের দাঁতটা এক্সট্রাকশন করে দিই, ক্লিনিকে চেম্বারেই করে দিই। আর যদি দেখি না বাচ্চাটার দাঁতটা এখনো চান্স আছে, একটু হালকা শক্ত আছে, ও নিজেই ওটাকে নাড়িয়ে ফেলতে পারবে, তখন আমরা সেই অনুযায়ী বলি যে এই ইনস্ট্রাকশনস দিয়ে দিই যে এই এই জিনিসগুলো করুন, দেখবেন ওটা ন্যাচারালি পড়ে যাবে। কারণ আমরাও চাই না যে বাচ্চাটাকে ইনজেকশন দেওয়া হোক, আবার একটা ফরসেপ দিয়ে দাঁতটা তোলা হোক, সেটা মানে বাচ্চাটারও কষ্ট আর আমাদেরও সেটা একটা বাচ্চাকে ওই সময় তো একটা ব্যথা কাজ করছে। হ্যাঁ, ওর ব্যথা না, যখন দাঁতটা উঠছে পার্মানেন্ট দাঁত আর ওটা নড়ছে, যদি লাস্ট স্টেজ হয় তখন খুব ব্যথা হয়, তখন আমরা ইন চেম্বার মানে ক্লিনিকেই তুলে দিই ইনস্ট্যান্ট। আর যদি দেখি না বাচ্চাটা তখনও ব্যথা নেই, হালকা হালকা নড়ছে কিন্তু পড়ছে না, তখন আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিই যে এই এই জিনিস খাওয়ান, এই এই জিনিস করুন, আপনি ওটা ন্যাচারালি নাড়িয়ে ফেলে দিতে পারবেন। আচ্ছা, তো দুটো ক্ষেত্রে আলাদা, স্টেজ অফ মোবিলিটির উপর সেটা ডিপেন্ড করে, মানে কতটা দাঁতটা মোবাইল সেটার উপর। আচ্ছা, এই যে দাঁতের চিকিৎসার জন্য যখন বাচ্চাগুলো আসছে, আপনি বলছিলেন যে আমরা অনেক সময় ইনজেকশন দিতে চাই না, কিন্তু অ্যানাস্থেসিয়া যদি দিতে হয় সেটা কিভাবে প্রয়োগ হয় ওদের? যখন দেখি না বাচ্চাটার মোটামুটি গ্রেড 2 মোবাইল বা অনেকটা মোবাইল আছে, তখন সেই ক্ষেত্রে আমরা টপিক্যাল অ্যানাস্থেসিয়া মানে স্প্রে যেটা বলি, স্প্রে দিয়ে কাজ করিনি, কটন এক্সট্রাকশন। কটন এক্সট্রাকশন মানে হচ্ছে হালকা স্প্রে দিলাম, ওটাই আমরা কটন দিয়ে এক্সট্রাক্ট করে দিলাম, ওটা ফরসেপও হালকা টাচ লাগে কিন্তু খুব একটা লাগে না। আর যে ক্ষেত্রে দেখি না এটা কটন এক্সট্রাকশনে যাবে না, টপিক্যাল অ্যানাস্থেসিয়া দিয়ে বাচ্চাটার ব্যথা কমবে না, তখন সেই ক্ষেত্রে আমরা ওই সেম বললাম কাউন্সিলিং করি বাচ্চাকে, ওর সাথে কথা বলে দিয়ে আস্তে আস্তে একটা টেকনিক, মানে ওই টেকনিকেই আমরা ওকে ইনজেকশন দিতে হয় হালকা, মানে অল্প, যতটা বড়দের দিই অবভিয়াসলি ওদের অতটা দেওয়া নয়, কিন্তু দিয়ে তারপরে আমরা এক্সট্রাকশন করি। আচ্ছা, এরকম আর কি কি ধরনের সমস্যা বাচ্চাদের দাঁতে হচ্ছে যেগুলো আপনাদের কাছে আসছেন পেশেন্টরা? ম্যাক্সিমাম বাচ্চা যেটা আসছে হচ্ছে দাঁত ওই নড়া নিয়ে, নড়ছে কিন্তু পড়ছে না, ওই ম্যাক্সিমাম ওই সমস্যা আসে। তারপরে হালকা হালকা ক্যাভিটি, এবার ব্যথা নেই কিন্তু কালো কালো দাগ, ক্যাভিটি, দাঁত দিয়ে খেয়ে গেছে কিন্তু ব্যথা নেই, সেই পেশেন্ট গুলো আসে। তখন আমরা করি আবার ফিলিং। এবার বাচ্চাদের ফিলিং আর বড়দের ফিলিং কমপ্লিটলি আলাদা। আচ্ছা,
বড়দের ফিলিং এ আমরা যেটা হচ্ছে লাইট কিওর করে যে ফিলিং বলি ওটা করি, কিন্তু বাচ্চাদের যেহেতু ওই দাঁতটা পড়ে যাবে তো আমরা অত শক্ত ফিলিং করতে পারি না। কারণ বড়দের যে ফিলিংটা আমরা কম্পোজিট ফিলিং যেটা বলি লাইট কিওর দিয়ে করি, লাইট কিওরিং হয়, ওটা মানে হচ্ছে পার্মানেন্ট ফিলিং, ওটা তোমার বছর বছর চলছে। দ্যাট ইজ আ ভেরি মানে এটা স্ট্রেংথ খুব বেশি। কিন্তু বাচ্চাদের আমরা ওটা কোনোদিনও করতে পারি না, কারণ বাচ্চাদের দাঁতের স্ট্রেংথ অনেক কম, ফার্স্ট অফ অল কম্প্রেসিভ যেটা স্ট্রেংথ থাকে। অ্যান্ড সেই ক্ষেত্রে আমরা অন্য একটা মেটেরিয়াল ইউজ করি, একটা সিমেন্ট জাতীয়, যেটা দিয়ে আমরা মিক্স করে ওটা বাচ্চার দাঁতের ক্যাভিটিটা ফিল করে রাখি। যতদিন না পড়ছে ওর ওইভাবেই থাকবে। কিছু কিছু ক্ষেত্রে ওই বাচ্চাদের কি হয়, ওই ফিলিংটা করতে গেলে যখন ওয়াটার বা স্যালাইভা কন্টামিনেশন হয় তখন পড়ে যায়। আর বাচ্চারা খুবই মানে যেহেতু বাচ্চারা কোঅপারেট করে না, জিভ বা ঠেকিয়ে দেয় বা মুখ বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে ওদের ফিলিংটা মাঝে মাঝে খুলে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আবার আমাদের ওই ফিলিং যা হয়, তো আমাদের এখানে আপাতত ওরকম কেস এখনো আসেনি যে ফিলিং খুলে গেছে। সবার মোটামুটি ভালোই ফিলিং এখনো চলছে বাচ্চাদের। আর এই যে পালপোটমি এন্ড পালপেক্টমি, এই দুটোর মধ্যে মানে এই দুটো কি ধরনের চিকিৎসা এবং কোন কোন ক্ষেত্রে এগুলোর প্রয়োগ হয়? যখন বাচ্চাটার এক্সরে করলাম, ব্যথা নিয়ে এলো, এবার এক্সরে করে দেখছি না দাঁতটা এখনো ফেলবো না। কেন ফেলবো না? কারণ দাঁতটা আমরা যত রাখবো মানে কি, যেটা পার্মানেন্ট দাঁত উঠছে ওটার জায়গাটা ভালো করে পাবে। আমরা হয়তো বাচ্চাটা ব্যথা নিয়ে এলো, আমি চাইলে তুলে দিতে পারি, কিন্তু আমি তুলবো না, আমি রেখে দেব যাতে পার্মানেন্ট দাঁতটা সুন্দর করে ওঠে। এবার যদি ওটা রেখে দিতে হয় তার মানে ওটা আমার ব্যথাটা কমাতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। এবার সেই ট্রিটমেন্ট কি করে করব? ফার্স্ট এক্সরেতে আমি দেখবো যে ওটা কতটা সিভিয়ার হয়েছে। মানে খুব সিভিয়ার হলে তখন আমি দেখবো যে হ্যাঁ এটাকে মানে ইনজেকশন দিয়ে সুন্দর করে অ্যাক্সেস ওপেনিং করে, অ্যাক্সেস ওপেনিং মানে হচ্ছে যে পাল্প চেম্বারটা থাকে, মানে নার্ভ এন্ডিংস গুলো যেখানে থাকে, পাল্প চেম্বারের ওপেনিং করে, অ্যাক্সেস ওপেনিং করে তারপরে ওই ইনফেকশন গুলোকে একটা একটা করে বের করতে হয়, যেটা আমরা করি নর্মাল যেটা হয় আরসিটিতে। তো ওই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাচ্চাদের একটু বেশি টাইম লাগে, 2-4টে সিটিং এর বেশিও লাগতে পারে, কারণ ওরা কোঅপারেট অতটা করে না, কান্নাকাটি করে। সেই ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে যখন খুব পেন নিয়ে আসে আমাদের পালপেক্টমি করতেই হয়। এবার পালপেক্টমি আর রুট ক্যানাল ডিফারেন্স হচ্ছে একটাই, যে বড়দের যখন আমি রুট ক্যানাল করছি সেখানে যেই মেটেরিয়ালটা দিয়ে ফিলিং করছি, বাচ্চাদের মেটেরিয়াল একদম ডিফারেন্ট, কারণ বাচ্চাদের ওই দাঁতটা পড়ে যাবে আর বড়দের ওই দাঁতটা পড়বে না, ওটা পার্মানেন্ট, তো আমাকে ফর এভার ওটা বাঁচিয়ে রাখতে হবে। এবার বড়দের যে মেটেরিয়াল দিয়ে ফিলিং করি, বাচ্চাদের ওই মেটেরিয়াল দিয়ে ফিল হয় না। তো সেইটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন রুট ক্যানাল অ্যান্ড পালপেক্টমি। তো বাচ্চাদের সবসময় বলবো যে যখনই দেখবেন হালকা ব্যথা, তার মানে ওটা পালপেক্টমি না করে পালপোটমিতেও আমরা বাঁচাতে পারি। মানে কি পুরো পাল্পটা বের করছি না, মানে হচ্ছে হালকা উপরের দিকের পাল্পটা একটু এক্সকাভেট করলাম, এক্সকাভেট করে আমরা ম্যাটেরিয়াল দিয়ে ওটা আবার ফিলিং করে দিলাম। তো সবসময় যত আর কি দাঁতের কোনো সমস্যা হলে যত তাড়াতাড়ি আসবেন তত ভালো, যত ফেলে রাখবেন ততই আপনাদেরও সমস্যা, বাচ্চারও ব্যথা বাড়বে আর টাইমও বেশি লাগবে। আরো একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাদের এই যে ক্যাভিটি হচ্ছে, ক্যাভিটিটা দীর্ঘদিন ধরে থাকতে থাকতে অনেকটা মনে হয় দেখে যে মাড়ি পর্যন্ত সেটা পৌঁছে গেছে, মানে দাঁতের উপর থেকে সেটা দেখা যায় যে গর্তটা অতটা হয়ে গেছে। সেই বিষয়টা কি? এটা হচ্ছে কমপ্লিট গ্রসলি ডিকেড টুথ, মানে যখন দাঁতের কোনো স্ট্রাকচার নেই, যেমন এনামেল ডেন মানে কিচ্ছু নেই, কিচ্ছু দাঁতের আমি স্ট্রাকচার। এমন একটা বাচ্চাকে দেখেছিলাম যে শুধু দাঁতের চারপাশটা রয়েছে, মাঝখানটা পুরো গর্ত, পুরো মাড়িটা দেখা যাচ্ছে। তার মানে ওই দাঁতটা হচ্ছে ক্যাভিটি হয়ে দাঁতের পুরো স্ট্রাকচারটা ব্যাকটেরিয়া খেয়ে নিয়েছে। ওই দাঁতটার আর না পালপোটমি করা যাবে, না ফিলিং করা যাবে, না পালপেক্টমি করা যাবে, কিছু দিয়েই বাঁচানো যাবে। সেই ক্ষেত্রে বেস্ট হয় হচ্ছে আমরা যেটা বলি ওটা এক্সট্রাকশন করে দিই। এক্সট্রাকশন করে একটা তোমার ওই দাঁতটা যাতে যে নিচের দাঁতটা পার্মানেন্ট দাঁতটা ওঠে, সেই জন্য একটা স্পেস মেনটেনার দিয়ে দেওয়া হয় যাতে ওই দাঁতটা স্পেস পায় ওঠার, নাহলে তো পাশে দুটো জায়গা নিয়ে নেবে। তো সেই ক্ষেত্রে আমরা স্পেস মেনটেন করি আর এক্সট্রাকশন করে দিই। আচ্ছা, তো এক্সট্রাকশন তারপর নর্মাল যেমন দাঁত ওঠে। এবার অনেক ক্ষেত্রে আমি এরকমও দেখেছি বাচ্চাদের যে লাস্ট দাঁতটা আমি বললাম 6 বছরে ধরো এলো, লাস্ট দাঁতটায় ক্যাভিটি নিয়ে এসছে। এবার সবাই ভাবে যে লাস্ট দাঁতটা তো পড়ে যাবে, কিন্তু লাস্ট দাঁতটা যে পার্মানেন্ট অনেকে বোঝে না। এবার ওই দাঁতটা যখন ক্যাভিটি হয় মানে ওই দাঁতটা লাস্ট অপশন হচ্ছে তুলে দেওয়া। যদি বাঁচানো যায় তো খুব ভালো, আমরা রুট ক্যানাল করে বাঁচিয়ে দিতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চাদের ওই দাঁতটা তুলে দিতে হয়। আর সেই ক্ষেত্রে মানে
খুবই ডিফিকাল্ট হয় বাচ্চা, এটা হচ্ছে তোমার ফরএভারের দাঁত, মানে পার্মানেন্ট। ওটাই ক্যাভিটি যদি 6-7 বছরে লাগে, মানে বুঝতে পারছো হ্যাঁ, যে কতটা ওটা- ক্রিটিক্যাল একটা। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। আর ন্যাচারাল জিনিসের কোনোদিনও সেই রিপ্লেসমেন্ট হয় না হয় না। 6-7 বছর থেকে। তো সেই ক্ষেত্রে আমি বারবার একটাই কথা বলবো, লাস্টের দাঁতটা যেন সবাই একটু ঠিকঠাক করে বাচ্চাদের রাখেন। 6 to 7 ইয়ার্সে ওটা ওঠে, তো ওটা একটু দেখে রাখবেন, লাস্টের দুটো মোলার। আচ্ছা, যখন একটা দাঁত পড়ে যাচ্ছে, দুধের দাঁত পড়ে যাচ্ছে, তারপর অনেক সময় এরকম হয় এই সাইড থেকে বাচ্চাদের কোনো দাঁত ওঠে, সেটা কোনোভাবে প্রচন্ড ব্যথা সৃষ্টি করে, আর এই কান বরাবর এই মানে মুখ হা করতে সমস্যা হয়। এটা নর্মাল যেটা বলছো, মানে 7-8 বছরে নাকি? হ্যাঁ, মানে একটু দাঁত ওঠে, ধরো পুরো মাড়ি ভর্তি দাঁত উঠছে তার, কিন্তু তার পাশেও ওটা একটা দাঁত উঠছে। হ্যাঁ, তোমার এই গ্রোথ সিকোয়েন্সটা যদি তুমি দেখো, মোলার মোটামুটি তোমার 11-12 বছর অব্দি ওঠে, প্রিমোলার আর আচ্ছা, মোলার লাস্টে মাড়ির দাঁত যেটা বলছো। তো প্রিমোলার যেটা বাচ্চাদের কিন্তু প্রিমোলার থাকে না, মোলার থাকে, মানে আচ্ছা। মাড়ির দাঁত থাকে। এবার ওই মোলার গুলো থেকে 11-12 বছরে প্রিমোলার দাঁত ওঠে পার্মানেন্ট, ঠিক আছে? এবার তারও পরে মানে ধরো 6 বছরে ওই ফার্স্ট মোলারটা উঠে গেল, তারপরে 8 থেকে আবার সেকেন্ড আর থার্ড মোলার তো পরে ওঠে, সেকেন্ড মোলারটা আবার 7-8 বছর থেকে, হ্যাঁ 8-9 বছর থেকে ওটা আবার ওঠে। তো বাচ্চাদের এটা মোটামুটি ধরো 11-12 অব্দি চলে, এই ডেসিডুয়াস পড়ে যাওয়া আর পার্মানেন্ট দাঁত ইরাপশন। হ্যাঁ, আর এইটাকে আমরা বলি, যেটা 11-12 বছর, ওটাকে বলে হচ্ছে আগলি ডাকলিং স্টেজ। আগলি ডাকলিং হচ্ছে মানে হচ্ছে দেখবে যখন একটা 11-12 বছরের একটা বাচ্চাকে দেখবে দাঁত খুব এবড়ো খেবড়ো থাকে, কিছু কিছু নতুন, কিছু কিছু পুরোনো দাঁত, খুব একটা বাজে দেখতে লাগে। তো ওটাকে আমরা বলি আগলি ডাকলিং স্টেজ। এবার আগলি ডাকলিং স্টেজটা যত তার বাজে হবে, তার পার্মানেন্ট দাঁত তত ভালো উঠবে। এবার অনেকে বলে যে কিরকম এবড়ো খেবড়ো লাগছে, ভালো লাগছে না, এটার কি মানে পরে কি দাঁত ভালো উঠবে? তখন আমি সবসময় তাদের বলি, যত মানে এবড়ো খেবড়ো যদি ছোট বয়সে বেশি হয়, তার মানে পার্মানেন্ট দাঁতটা ভালো উঠবে। আর একটা সময় প্রায় শেষ অনুষ্ঠানের, কিন্তু প্যারেন্টসদের জন্য কিছু ট্রিক্স বা টিপস আমি চাইবো তোমার কাছে, যে কিভাবে নিজেদের বাচ্চাদের দাঁতের যত্ন নেবেন প্যারেন্টসরা। সবসময় দেখবেন যে বাচ্চা ঠিকমতো সকালে উঠে ব্রাশ করছে কিনা, আর ব্রাশ মানে বেশি জোরে যেন ব্রাশ না করে, কারণ ওদের এনামেলের স্ট্রেংথ আমাদের মতো হয় না, বড়দের দাঁতের মতো হয় না। তো হালকা সার্কুলার মোশনে যেন ব্রাশ করে, সফট ব্রিসেলের ব্রাশ ইউজ করে, কিডসদের ব্রাশ আলাদা পাওয়া যায়, খুবই সফট হয়। ভালো করে যেন কুলকুচি করে, আর খাবারের সকালে উঠে ব্রাশ করা ইজ মাস্ট, আর রাতে একবার শুতে যাওয়ার আগে বাচ্চাদের ব্রাশ করানো মাস্ট, স্পেশালি বাচ্চাদের, কারণ বাচ্চারা অনেক নানা রকম জিনিস খায়, স্পেশালি লজেন্স, টফিজ, এইসব জাতীয় জিনিস পুরো সন্ধ্যেবেলা ওরা কিন্তু এইসব খায়, দুধ বা দুধ জাতীয় জিনিস। তো বাচ্চাদের রাতে ঘুমানোর আগে ব্রাশ করানো খুবই ইম্পর্টেন্ট, আর কুলকুচি করানো খুবই ইম্পর্টেন্ট। ভালো করে কুলকুচি করান, ব্রাশ করান, তাহলে দেখবেন ভালো আছে। আর যদি দেখেন যে হালকা কোনোদিনও যে দাঁতে হালকা কালো কালো ছোট্ট স্পট, সেটা হচ্ছে ক্যাভিটি, ওটা রেখে দেবেন না, ওটার জন্য ট্রিটমেন্ট হবে। অবশ্যই ডক্টরের পরামর্শ নিতেই হবে, এবং অবশ্যই আপনারা ডক্টর প্লাসে আসুন, বিরাটি মিনি বাস স্ট্যান্ড, তার ঠিক উল্টো দিকে, এবং স্ক্রিনে অবশ্যই হেল্পলাইন নাম্বার আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ডক্টর প্লাসে। সমস্ত সমস্যার সমাধান আপনারা নিয়ে যেতে পারেন ডক্টর প্লাসে এসে। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।